আচ্ছা দেখো, এবার আমরা চালু করব বেসিক কনসেপ্ট, প্রাথমিক ধারণা ও সংজ্ঞা 1.2, চ্যাপ্টার নাম্বার 1.2 তে কি বলছে? বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন। বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন বলছে, এই চ্যাপ্টারটা আমরা চালু করব। দেখো, পূর্ববর্তী বছর বা প্রিভিয়াস ইয়ার কাকে বলে? ফার্স্ট ফার্স্ট কোশ্চেন হচ্ছে পূর্ববর্তী বছর। আচ্ছা, পূর্ববর্তী বছর আর অ্যাসেসমেন্ট ইয়ার দুটো আলাদা আলাদা কথা। এক ট্যাক্সে যখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব, এখানে দুটো ইয়ারের কথা আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার মানে যেই বছরে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করছি সেই বছর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। আর যেই যেই বছরে বসে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি, যেই বছরের জন্য ক্যালকুলেট করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। মানে কারেন্ট ইয়ারে বসে প্রিভিয়াস ইয়ারে আমরা যা টাকা ইনকাম করেছি তার ওপর ট্যাক্স ক্যালকুলেট করছি, হ্যাঁ কি না বলো? আমাদের এখন কারেন্ট প্রিভিয়াস ইয়ার, আমাদের এখন প্রিভিয়াস ইয়ার যেটা চলছে, এটা কত চলছে বলো? না, প্রিভিয়াস ইয়ার 24-25, ভুল। প্রিভিয়াস ইয়ার 24-25, আর অ্যাসেসমেন্ট ইয়ার চলছে আমাদের 25-26, 2025-26। মানে আমরা 25-26-এ বসেছি, 25-26-এ বসে 24-25-এর ইনকামের ওপর ট্যাক্স ক্যালকুলেট করছি, হ্যাঁ কিনা বলো? কথা বোঝা গেল? 2025-26 আমরা বসে রয়েছি, 2025-26 আমরা বসে রয়েছি। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের 25-26, প্রিভিয়াস ইয়ার আমাদের 24-25। এবার দেখো বলছে 24-25 মানে যেই বছরের ইনকামের ওপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করব সেটা প্রিভিয়াস ইয়ার, আর যেই বছরে বসে করব সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। দেখো প্রিভিয়াস ইয়ার কি বলছে, আন্ডার সেকশন 3, সেকশনটা মাথায় রাখতে হবে, আন্ডার সেকশন 3 তে বলছে আয়কর আইনের 3 নং ধারা অনুযায়ী পূর্ববর্তী বছর হলো কর নির্ধারণের বছর। কর নির্ধারণ বছরের ঠিক আগের আর্থিক বছর, যা 1 এপ্রিল থেকে শুরু হয় এবং পরবর্তী বছরে 31 মার্চে শেষ হয়। যেমন নির্ধারণ বছর 24-25, এর সংশ্লিষ্ট পূর্ববর্তী বছর হলো 23-24। তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কি 24-25, তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 চলছে, মানে এক বছর পিছনে রয়েছে তোমরা। 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য প্রিভিয়াস ইয়ার কি হবে? 23-24 হবে। কথা বুঝতে পেরেছো? যদি আমাদের কারেন্ট কি চলছে, 25-26 চলছে, কিন্তু তোমাদের সিলেবাস এক বছর পিছনে রয়েছে, তাই বলছে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার যদি হয় তাহলে তার প্রিভিয়াস ইয়ার কি হবে? 23-24 হবে। সেটাই বলছে দেখো এখানে, এই যে 23-24 বছরটা প্রিভিয়াস ইয়ার হচ্ছে, সেই প্রিভিয়াস ইয়ারটা চালু কবে হয়েছিল? 1 এপ্রিল 2023 থেকে শুরু হবে, শেষ হবে কবে? 31 মার্চ 2024-এ গিয়ে শেষ হবে। তো এই পোর্শনটা আমাদের ইম্পর্টেন্ট, কিন্তু এই পোর্শনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে ক্ষেত্রে কোনো কারবার বা পেশা নতুন করে শুরু করা হয় বা আয়ের কোনো উৎস আর্থিক বছরের নতুন উদ্ভব হয়, সেক্ষেত্রে উক্ত কারবার, পেশা বা আয়ের সূত্র শুরু হওয়ার দিন থেকে পরবর্তী পরবর্তী 31 মার্চ পর্যন্ত সময়কে পূর্ববর্তী বছর বলা হয়। মানে মনে করো, কোশ্চেন হয় অনেক সময় কি কোনো প্রিভিয়াস ইয়ার কি এক বছরের কম হয়? কোশ্চেন হচ্ছে ইয়েস, পূর্ববর্তী বছর এক বছরের কম হতে পারে। আমার পূর্ববর্তী বছরটা শুরু হয়েছিল কবে? 1 এপ্রিল 2023 থেকে শুরু হয়েছিল, আর 31 মার্চ 2024-এ গিয়ে শেষ হবে। এবার কোনো একটা কারবার শুরুই হয়েছে ডিসেম্বরে, ফার্স্ট ডিসেম্বরে গিয়ে, তার জন্য প্রিভিয়াস ইয়ার কি হবে? ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। ডিসেম্বর থেকে মার্চ মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস হচ্ছে তার প্রিভিয়াস ইয়ার। আবার এপ্রিল এপ্রিল এসে গেলে তো পরবর্তী বছর চলে গেল, তার মানে সেটা অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে। যখনই 1 এপ্রিল চলে এলো, একটা নতুন বছর শুরু হয়ে গেল। তার মানে তার জন্য প্রিভিয়াস ইয়ার কত দিনের হচ্ছে? প্রিভিয়াস ইয়ার কিন্তু মাত্র 4 মাসের হচ্ছে। তার মানে কি বলা যেতে পারে যে প্রিভিয়াস ইয়ার ক্যান বি অফ লেস দ্যান 1 ইয়ার, প্রিভিয়াস ইয়ার এক বছরের কম হয়। কিন্তু কি আরেকটা কোশ্চেন হয় যে অ্যাসেসমেন্ট ইয়ার কি কখনো 12 মাসের কম হয়? স্যার না, অ্যাসেসমেন্ট ইয়ার কখনো 12 মাসের কম হতে পারে না। প্রিভিয়াস ইয়ার তোমার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যা ইচ্ছা হোক,
তারপরে তুমি বিজনেস কন্টিনিউ করলেই অ্যাসেসমেন্ট ইয়ারটা তোমার 12 মাসেরই থাকবে, সেটা কখনো কমবে না, পরের বছর কখনো কমে না। যে বছর বিজনেসটা চালু করলে সেই বছর হয়তো তুমি, সেই বছর মানে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে তুমি হয়তো 1 মাস বিজনেস করেছো, তুমি খুলেছোই 31 মার্চে বিজনেসটা, একদিনের প্রিভিয়াস ইয়ার স্যার, হতেই পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে পূর্ববর্তী বছরের বৈশিষ্ট্য, বলছে পূর্ববর্তী বছরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, একটু দাঁড়াও, বলছে পূর্ববর্তী বছরের বৈশিষ্ট্য কি বলছে, বলে পূর্ববর্তী বছরের আয়ের ওপর আয়কর নির্ভরশীল, মানে পূর্ববর্তী বছরে যা আয় হবে তার উপরেই তো আমরা আয়কর দেবো, সিম্পল ব্যাপার। পূর্ববর্তী বছর সাধারণত শুরু হয় কোনো বছরের এপ্রিল থেকে এবং শেষ হয় পরবর্তী বছরের 31 মার্চে, তবে এর কিছু কিছু ব্যতিক্রমও আছে, যেমন নতুন ব্যবসা বা পেশার ক্ষেত্রে কিংবা কোনো ব্যবসা বা পেশা বন্ধের ক্ষেত্রে। ঠিক আছে, কোনো একটা ব্যবসা বা পেশা খুললো 31 ডিসেম্বরে, তার জন্য পূর্ববর্তী বছর কি হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের হবে। কোনো একটা বছর কোনো একটা ব্যবসা খুললোই 14 ফেব্রুয়ারিতে, 14 ফেব্রুয়ারি কোনো একটা বিজনেসই খুললো, তার জন্য প্রিভিয়াস ইয়ার কি হবে, 1.5 মাসের প্রিভিয়াস ইয়ার হবে, একই না, এই বলছে। এবার নেক্সট কি বলছে, 3 নম্বর বলছে পূর্ববর্তী বছর নির্ধারিত আবাসিক মর্যাদা নির্ধারণে সাহায্য করে। পূর্ববর্তী বছর তুমি কতদিন থাকছো তার উপর ডিপেন্ড করবে তোমার আবাসিক মর্যাদাটা, তাই না? 182 দিন থাকলে তুমি আবাসিক হয়ে যাবে, বা 60 দিন থাকলে এবং সেই পূর্ববর্তী বছরকে ছেড়ে তার আগের 4 বছরে 365 দিন থাকলে তাহলে আবাসিক মর্যাদা নির্ভর করছে। নেক্সট কি বলছে, পূর্ববর্তী বছর নির্ধারিত মোট আয় নির্ধারণে সাহায্য করে। পূর্ববর্তী বছরের যা আয় হবে সেটাই তো নির্ধারিত মোট আয় হিসাবে গণ্য করা হবে। নেক্সট কি বলছে, পূর্ববর্তী বছরের সময়কাল কখনো 12 মাসের বেশি হতে পারে না। কোনো বছরই স্যার 12 মাসের বেশি হয় না। পূর্ববর্তী বছর কেন, পূর্ববর্তী বছর বলো বা অ্যাসেসমেন্ট ইয়ার বলো, হ্যাঁ, কোনো বছরই 12 মাসের বেশি হয় না। তার মানে পূর্ববর্তী বছরের দু একটা যদি বৈশিষ্ট্য বলতে বলে তাহলে আরামসে বলতে পারো পূর্ববর্তী বছরের উপর আমাদের আয়কর নির্ভর করে, আয়কর প্রদান নির্ভর করবে। পূর্ববর্তী বছরের উপর আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ভর করবে। পূর্ববর্তী বছর কখনোই 12 মাসের বেশি হতে পারে না, কিন্তু পূর্ববর্তী বছর 12 মাসের কম হতে পারে, 12 মাসের কম হতে পারে। ঠিক আছে, এরকম করে 3-4টে পার্থক্য তো আমরা এখানে মুখস্থ করে ফেললাম। নেক্সট বলছে পূর্ববর্তী বছর সংক্রান্ত কিছু নিয়ম, কি বলছে, যে সমস্ত সূত্রের আয়ের জন্য একই পূর্ববর্তী বছর, বলছে দেখো, ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার ফর অল সোর্স অফ ইনকাম, যে কোনো সোর্সের ইনকাম হোক না কেন তোমার প্রিভিয়াস ইয়ার তোমার সেমই হবে। এখন আমি বসে আছি অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এ, তাহলে আমি ধরো একটা বিজনেস করছি, কেউ একজন প্রফেশন করছে, কেউ একজন স্যালারি ইনকাম করছে, তাহলে আমি যে বিজনেস করছি আমার জন্য যদি এই অ্যাসেসমেন্ট ইয়ারটা হয় 25-26, যে ধরো কি বলবো স্যালারিড পার্সন, তার জন্য কি এই বছরটা 24-25 হবে না, একই হবে। অ্যাসেসমেন্ট ইয়ারও যেমন কোনোদিন চেঞ্জ হয় না পার্সেন্ট টু পার্সেন্ট, তেমনি প্রিভিয়াস ইয়ারটাও পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে না বা চেঞ্জ হয় না, সবার জন্য সেম। ঠিক আছে, কোনো একজন নির্ধারিত তার বিভিন্ন সূত্রে আয়ের জন্য বিভিন্ন পূর্ববর্তী বছর অনুসরণ করতে পারে না, কিন্তু 1989-90 নির্ধারণ বছর থেকে কোনো একজন নির্ধারিতকে আয়কর দাখিলার জন্য সমস্ত ক্ষেত্রে অবশ্যই 1 এপ্রিল থেকে পরবর্তী 31 মার্চ পর্যন্ত সময়কে পূর্ববর্তী বছর হিসেবে ধার্য করা হয়। এটা কোনো ব্যাপার নয়, ম্যাটার নয়, কিন্তু এটা ম্যাটার যে কোন বছর থেকে আমরা এটাকে চেঞ্জ করলাম, এপ্রিল থেকে মার্চের নিয়মটা নিয়ে এলাম। তার আগে কিন্তু এপ্রিল টু মার্চের নিয়ম ছিল না, কি ছিল, জানুয়ারি টু ডিসেম্বরের হিসাব ছিল ইয়ারটা, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারটা কবে থেকে এপ্রিল টু মার্চ হয়ে যাচ্ছে স্যার, 1989-90 থেকে, 1989-90 খ্রিস্টাব্দ থেকে। এক্সাম্পল নাম্বার 1টা একবার দেখে নেবে, সলিউশনটা একবার করে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আগের দিন যে পর্যন্ত আমরা করেছিলাম তারপর থেকে আজকে আমরা স্টার্ট করব। তো এখানে আমাদের আগের দিন করেছিলাম 1 নম্বর সলিউশনটা বুঝিয়ে দিয়েছিলাম, 109 নম্বর পেজে চলে আসো। যে কম সময়ের অথবা বেশি সময়ের পূর্ববর্তী বছর, দেখো বলছে আয়কর আইনে 3 নং ধারা অনুযায়ী পূর্ববর্তী বছর হলো নির্ধারণ বছরের ঠিক আগের আর্থিক বছর, যা শুরু হয় 1 এপ্রিল থেকে পরবর্তী 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ 12 মাস। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কম বা বেশি সময়ও পূর্ববর্তী বছর হতে পারে। মানে বলছে প্রিভিয়াস ইয়ারটা শুরু হবে আমাদের 1
1 এপ্রিল থেকে শেষ হবে পরবর্তী বছরে 31 মার্চে গিয়ে। এবার এটা কম সময়ের জন্য হতে পারে, যেমন ধরো মনে করি আমরা আমাদের এখন কারেন্ট ইয়ার কোনটা চলছে, কারেন্ট ইয়ার আমাদের চলছে 25-26, মানে অ্যাসেসমেন্ট ইয়ার চলছে আমাদের 25 থেকে 26, ঠিক আছে। এবার আমাদের প্রিভিয়াস ইয়ারটা চালু হয়েছে, 24 থেকে 25। আচ্ছা 24-25 যখন বলছি একটুখানি ডিটেলসে বলি। 1-4-24 থেকে শুরু হয়েছে, শেষ হবে গিয়ে আমাদের 31-3-25-এ। কোনো একটা বিজনেস ধরো স্টার্ট হচ্ছে ধরো 1-12-2024-এ গিয়ে, 1-12-2024-এ স্টার্ট হচ্ছে, এবং তার জন্য তাহলে তার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারটা 1-12-2024 থেকে শুরু হয়ে 31-12-2025-এ গিয়েই শেষ হয়ে যাবে। তার মানে তার জন্য প্রিভিয়াস ইয়ারটা দেখো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসের হচ্ছে, 4 মান্থের হচ্ছে। তাই এটাই বলছে যে অ্যাসেসমেন্ট ইয়ার তো সবসময় 12 মাসেরই হয়, কিন্তু প্রিভিয়াস ইয়ার জেনারেলি 12 মাসের হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম সময়ের জন্য হতে পারে। তো এখানে দেখো তাই বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের 12 মাসই হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের কম সময়ের জন্য হতে পারে। যদি ব্যবসাটাই দেরি করে চালু হয় তাহলে প্রিভিয়াস ইয়ার আমাদের কম সময়ের জন্য, মানে 1 বছরে কম সময়ের জন্য হতে পারে। দেখো কি বলছে, 1 নম্বরটা পড়ো, কম সময়ের পূর্ববর্তী বছর। বলছে দুটি ক্ষেত্রে পূর্ববর্তী বছর 12 মাসের কম সময় হতে পারে। নাম্বার 1, কোনো আর্থিক বছরে নতুন ব্যবসা বা পেশা 1 এপ্রিল শুরু না হয়ে তারপরে কোনো সময় থেকে শুরু করলে প্রথম পূর্ববর্তী বছর 12 মাসের কম সময় হতে পারে। যেমন একজন কারবারি যদি 1 জানুয়ারি থেকে একটি নতুন কারবার শুরু করে তাহলে তাকে পরবর্তী 31 মার্চের মধ্যে হিসাব নিকাশ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে তার পূর্ববর্তী বছরের মেয়াদ হলো মাত্র 3 মাস। আর 2 নম্বর বলছে কোনো আর্থিক বছরে ব্যবসা বা পেশা বা আয়ের উৎস বছর শেষ হওয়ার আগেই, অর্থাৎ 31 মার্চের আগে বন্ধ হয়ে গেলে উক্ত আর্থিক বছরের সংশ্লিষ্ট পূর্ববর্তী বছর 12 মাসের কম হতে পারে। যেমন কোনো একজন নির্ধারী যদি 1 এপ্রিল একটি কারবার শুরু করে, ওই আর্থিক বছরের 30 সেপ্টেম্বরে কারবারটা বন্ধ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে পূর্ববর্তী বছর হবে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, মাত্র 6 মাসের। তো মোদ্দা কথা, তুমি যদি ব্যবসাটা পরে শুরু করো 1 এপ্রিল থেকে শুরু করছো না, তাহলে যবে থেকে শুরু করছো তবে থেকে কি 31 মার্চ পর্যন্ত তোমার একটা বছর হয়ে গেল, পূর্ববর্তী বছর হয়ে গেল। বা আরেকভাবে হতে পারে কি, যে যখন তোমার বছরটা শেষ হওয়ার কথা তার আগেই তুমি বিজনেসটা ডিসকন্টিনিউ করে ফেলছো, মানে বিজনেসটা বন্ধ করে ফেলছো, তাহলে যেই দিন তুমি বন্ধ করছো সেই দিন পর্যন্ত তোমার পূর্ববর্তী বছর কাউন্ট করা হবে। কথা বোঝা গেল? এই দুটি ক্ষেত্রেই পূর্ববর্তী বছর 1 বছরের কম সময়, মানে 12 মাসের কম সময় অবধি হতে পারে। নেক্সট কি বলছে 1.2 দেখো, বলছে কখন পূর্ববর্তী বছরের আয়কে ওই বছরে নির্ধারণ করা হয়। এরকম কয়েকটা ক্ষেত্র আছে যেখানে পূর্ববর্তী বছরের আয়কেই ওই বছরে নির্ধারণ করতে হয়। দেখো বলছে আয়কর আইনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির কোনো পূর্ববর্তী বছরের আয় তার পরবর্তী নির্ধারিত বছরে করের জন্য নির্ধারণ করা হয়। তবে এই নিয়মের 5টি ব্যতিক্রম আছে। মানে বলতে চাইছে যে আমি স্যার এই বছরে যে ইনকামটা করব সেই ইনকামের ওপর আমরা পরবর্তী বছরে গিয়ে ট্যাক্স পে করব। এই বছর যা ইনকাম করব সেই ইনকামের ওপর পরবর্তী বছরে আমরা ট্যাক্স প্রদান করব। কিন্তু বলা হচ্ছে এরকম 5টি জায়গা আছে যেখানে এই বছরের ইনকামের ওপর এই বছরেই তোমাকে ট্যাক্স দিয়ে যেতে হবে, পরের বছরে অপেক্ষা করা যাবে না। কোন কোন ক্ষেত্রে দেখো বলছে, নাম্বার 1, অনাবাসিক নির্ধারীর জাহাজ ব্যবসা থেকে আয়। মানে একজন অনাবাসিক ব্যক্তি, মানে হচ্ছে গিয়ে এনআরআই, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সে ধরো জাহাজ নিয়ে ভারতে এসছে, জাহাজের ব্যবসা করবে এবং জাহাজ নিয়ে ভারতে এসছে। এবার ভারতে আসার পর ধরো কোনো একটা সময় এসছে, ধরো ডিসেম্বর এসছে বা জানুয়ারিতে এসছে বা ফেব্রুয়ারিতে এসছে বা মার্চে এসছে। এপ্রিল থেকে শুরু করে আমার মার্চের মধ্যে যে কোনো সময় এসছে, এপ্রিল মানে 1 এপ্রিল 24 থেকে 1/4/24 থেকে শুরু করে
31/3/25 মধ্যে যে কোনো একটা দিন বলো না, যে দিনটা সে এসছে, যে কোনো একটা দিন বলো, কোন দিন আসবে? হ্যাঁ বলো বলো। 1 সেপ্টেম্বর এসছে, ঠিক আছে, 1 সেপ্টেম্বর সে এসছে। দেখো না, 5টা বার লেখার একটু অসুবিধা হচ্ছে, যাই হোক, 5টা বুঝে নিও। 31/3/2025। এবার ধরো সে 1 সেপ্টেম্বর এসছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ধরো 1 সেপ্টেম্বর মানে 1/9 এসছে। সে কোথায় কখন এসছে? 1/9/2024 এসছে। আর সে ইন্ডিয়া থেকে চলে যাবে কবে? কবে চলে যাবে? 10 তারিখে চলে যাবে। মনে করো ইন্ডিয়া থেকে ও 10 তারিখে চলে যাবে। তাহলে তাহলে ইন্ডিয়াতে এলো 1 তারিখে, চলে যাবে 10 তারিখে, থাকবে ধরো 10 দিন। এবার ইন্ডিয়াতে এলো, লোকজনকে নামালো, মালপত্র নামালো, বিদেশ থেকে এসছে লোকজনকে নামালো ইন্ডিয়ায়, মালপত্র নামালো ইন্ডিয়ায়, ইন্ডিয়ার লোকেদের কাছ থেকে একটা অর্থ নিয়ে সে চলে যাচ্ছে। তো ইন্ডিয়ান সরকার তাকে বাধা দেবে না, দিয়ে বলবে না যে এই যে এই লোকগুলোকে নিয়ে আসলে, ইন্ডিয়ান লোকদের থেকে যে ইনকাম তুমি করলে, বা ইন্ডিয়ান লোকরা যারা বিদেশ থেকে মাল কিনেছিল, পণ্য ক্রয় করেছিল, সেই লোকগুলোর থেকে যে তুমি দাম নিয়ে ইন্ডিয়ান সরকারকে তুমি ট্যাক্স না দিয়ে চলে যাবে? বলে না না, আমি তো জানি, আমি ট্যাক্স পড়েছি, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম পড়েছি, আমি জানি যে এই বছরে যা ইনকাম করা হয় সেই ইনকামটার উপর পরবর্তী বছরে ট্যাক্স দেওয়া হবে। মানে এই বছর আমি ইনকাম করলাম, আবার পরের বছর ঘুরে আসব, ঘুরে এসে আমি ট্যাক্স প্রদান করব, নেক্সট বছরে আসবো আমি। মানে এখন এলাম কি 24-25-এ এলাম, তো 24-25-এ ইনকাম করলাম, আবার আমি কথা দিচ্ছি 25-26-এ আসবো, 25-26-এ এসে আমি আপনাকে ট্যাক্স দিয়ে যাব। সরকার কি বলবে? সরকার বলবে হ্যাঁ আচ্ছা বুঝলাম, তুমি 25-26-এ আসবে, সেই ভরসা আমি বসে থাকবো? বলছে না, সেই ভরসা আমি বসে থাকবো না, এখন যা ইনকাম করলে এখনই ইনকামের ওপর এখনই ট্যাক্স দিয়ে তুমি চলে যাও, এখনই ইনকামের ওপর এখনই ট্যাক্স দিয়ে চলে যাও। তার মানে ওই লোকটা বললো, যে জাহাজের লোকটা সে বললো যে আমার জন্য কি পূর্ববর্তী বছর আর অ্যাসেসমেন্ট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ার সেম? বলছে হ্যাঁ সেম। আমার জন্য, বলছে তোমার জন্য প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার সেম, যেই বছরে তুমি ইনকাম করবে সেই বছরে তোমাকে ট্যাক্স পে করে চলে যেতে হবে। কথা বোঝা গেল? ব্যাস। নাম্বার 2 বলছে, যে সমস্ত নির্ধারী বর্তমান বছরে ভারত ছেড়ে চলে যাবে এবং বর্তমানে তার ভারতে ফিরে আসার ইচ্ছা নেই, সেই ব্যক্তির বর্তমান বছরের আয়। মনে করো আমার একটা বিদেশে জব হয়েছে, আমি চলে যেতে চাইছি, বিদেশে চলে যাব, এবং আমার এরপরে আমি ফিরে আর আসবো না, এরপরে আমার ফিরে আসার কোনো ইচ্ছাই নেই। এই বছর আমি একটা ইনকাম করেছি, হ্যাঁ, এখন আজকে চলছে তোমার আগস্ট চলছে, আগস্ট আজকে কত তারিখ? 10 তারিখ। তো 10th আগস্ট 2025-এ আমি ডিসাইড করলাম যে আমি 14th আগস্ট ইন্ডিয়া ছেড়ে চলে যাব। কথা বুঝলে? ডিসাইড করলাম যে 14th আগস্ট আমি ইন্ডিয়া ছেড়ে চলে যাব, আর আমি ফিরে আসছি না, আগামী 5 বছরের কন্ট্রাক্টে আমি বাইরে চলে যাচ্ছি, বা 10 বছরের কন্ট্রাক্টে আমি বাইরে চলে যাচ্ছি, আমি আর ফিরে আসবো না। এবার সরকার কি বলবে? এই যে স্যার, আপনি এপ্রিল থেকে শুরু করে আগস্টের যেদিন যাচ্ছেন সেই দিন পর্যন্ত যে আপনি ইনকামটা করলেন, এই ইনকামের ওপর ট্যাক্স কে দেবে? আমি বললাম যে সরকার, আমি আমি জানি, আমিও নিজে ট্যাক্স পড়ছি বা পড়াচ্ছি, আমি জানি যে এই বছরে যা ইনকাম করব সেই ইনকামের ওপর ট্যাক্সটা আমি পরবর্তী বছরে দেবো। আমি কথা দিচ্ছি, আমি মনে মনে ভাবলাম আমি তো ড্রপ দিচ্ছি, কথা তো দিচ্ছি না, আমি ড্রপ দিচ্ছি, তো আমি কথা দিচ্ছি যে আমি নেক্সট বছরে আসবো, এসে আপনাকে ট্যাক্সটা দিয়ে আবার চলে যাব। বলছে ওসব আর চলছে না, ওসব ঢপের কেস চলবে না আমার কাছে। এই বছরে যা ইনকাম করেছো এই বছরে তার উপর ট্যাক্স দিয়ে তুমি চলে যাও, তোমাকে আর আসতেই হবে না। কথা বোঝা গেল? তোমার যখন ইচ্ছাই নিয়ে আসা, তোমাকে আসতেই হবে না, যা ইনকাম করেছো এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত তার উপর ট্যাক্স দিয়ে ইন্ডিয়া ছেড়ে চলে যাও। তাহলে আমি জিজ্ঞেস করলাম আমার জন্য কি পূর্ববর্তী বছর আর অ্যাসেসমেন্ট ইয়ার মানে হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার সেম, প্রিভিয়াস ইয়ারে ইনকাম করবো ওই বছরই ট্যাক্স দিয়ে দেবো? বলে হ্যাঁ তাই, তোমার জন্য আলাদা কিছু নেই। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলছে, যদি কোনো ব্যক্তিবর্গের সমষ্টি বা সংগঠন বা আইন অনুসারে সৃষ্ট কোনো কৃত্রিম ব্যক্তি বিশেষ উদ্দেশ্যে গঠিত হয় এবং নির্ধারণ নির্ধারণ আধিকারিক যদি মনে করেন ওই ওই সমিতি, সংগঠন বা ব্যক্তির প্রতিষ্ঠান বর্তমান নির্ধারিত বছরে বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে এরূপ সমিতি, সংগঠন বা ব্যক্তির মোট আয় যে বছর বন্ধ হয়ে যাবে সেই নির্ধারিত বছরেই নির্ধারণ করা হবে।
মোদ্দা কথা হচ্ছে ধরো কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সন বা বডি অফ ইন্ডিভিজুয়াল, মানে 2-4 জন লোক মিলে ডিসাইড করা হলো যে আমরা একটা ইওপি অ্যাসোসিয়েশন অফ পার্সন বা বডি অফ ইন্ডিভিজুয়াল তৈরি করব, মানে আমরা একটা সংগঠন তৈরি করব বা একটা আমরা পার্টনারশিপ বিজনেস তৈরি করব। সেই বিজনেসটা কি হবে, যে আমাদের এখানে যে সামনে একটা রোড তৈরি হচ্ছে সেই রোডের কন্ট্রাক্ট নেব আমরা। তো সরকারের কাছে আমরা অ্যাপ্লাই করলাম, ধরো আমরা কন্ট্রাক্টর রোড বানানো কন্ট্রাক্ট পেয়ে গেলাম। এবার আমাদের আমাদের যে এই পার্টনারশিপ বিজনেসটা রয়েছে বা ইওপি অ্যাসোসিয়েশন অফ পার্সনটা রয়েছে, এই যে ফর্ম অফ বিজনেসটা আমরা তৈরি করেছি, অ্যাসোসিয়েশন অফ পার্সনটাও কিন্তু এক ধরনের পার্সন। আমরা বলেছিলাম পার্সনের ডেফিনেশনের মধ্যে কি কি পড়ছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পড়ছে, একটা হচ্ছে কি বলে ওটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি পড়ছে, তারপর হচ্ছে পার্টনারশিপ ফার্ম ইনক্লুডিং এওপি পড়ছে, পার্টনারশিপ ফার্ম ইনক্লুডিং এলএলপি, তারপরে এওপি অ্যান্ড বিওআই পড়ছে। তো এই এওপি অ্যান্ড বিওআই এর ক্ষেত্রে বলা হচ্ছে যে 3-4 জন লোক মিলে বা কিছু লোক মিলে যদি একটা ইওপি তৈরি করা হয়, অ্যাসোসিয়েশন অফ পার্সন ব্যক্তিবর্গের সমষ্টি তৈরি করা হয়, এবং সেই ব্যক্তিবর্গের সমষ্টি যদি কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য তৈরি করা হয়েছে এবং কাজটা শেষ হয়ে গেলে সেই এওপিটা ভেঙে যাবে, মানে এই অ্যাসোসিয়েশন অফ পার্সন ভেঙে যাবে, তার ফলে সে তাদের আর ইন্ডিভিজুয়ালি ধরা যাবে না। তো সরকার কি ভাববে, সরকার ভাববে আরে এই কাজটা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ইওপি তো ভেঙে যাবে, তো কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ইওপি যত টাকা ইনকাম করলো সেই ইনকামের ওপর আমরা ইনকাম ট্যাক্স নিয়ে নিই, কারণ কাজটা শেষ হয়ে যাওয়ার পর ইওপি ভেঙে যাবে, 4-5 জন লোক আলাদা আলাদা জায়গায় চলে যাবে, তাদেরকে আর ধরা যাবে না। তো সরকার সঙ্গে সঙ্গে বলছে তুমি রেজিস্টার করেছো, এওপিতে রেজিস্টার করেছো, তোমার একটা অফিস আছে, এরপরে তুমি অফিস বিক্রি করে চলে যাবে বা ভাড়া দিয়ে চলে যাবে, তোমাকে আমি আর ধরতে পারবো না। তাহলে একটা কাজ করো, যা ইনকাম করলে তার উপর ট্যাক্স দাও, ট্যাক্স দিয়ে তুমি যেখানে ইচ্ছা চলে যাও। তার মানে তখন তোমরা জিজ্ঞেস করবে স্যার আমাদের জন্য কি পিবিএস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার সেম? বলছে হ্যাঁ স্যার, পিবিএস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম। আমরা কি স্যার এই যে এই বছরে ইনকাম করলাম পরের বছরে এসে ট্যাক্স দিতে পারবো না? বলছে না, পারবে না। কথা বোঝা গেছে? এই হয়ে গেল 3 নম্বর ব্যতিক্রম। 4 নম্বর বলছে যে সমস্ত নির্ধারিত কর ফাঁকি দেওয়ার জন্য সম্পত্তি হস্তান্তর করেছেন সেই ব্যক্তিরাই, মানে কোনো ব্যক্তি কর ফাঁকি দেওয়ার জন্য নিজের সম্পত্তি অন্যের কাছে হস্তান্তর করে ফেলে, মানে ধরো আমি এবং আমার ওয়াইফ, আমার ইনকাম যে লেভেলে আছে সেখানে 30% ট্যাক্স দিতে হচ্ছে, 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়ে যাচ্ছে। এবার আমার ওয়াইফ হাউস ওয়াইফ, ঠিক আছে, তার একদমই ইনকাম নেই। তাহলে আমি কি করব, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, কর ফাঁকি দেওয়ার জন্য আমি কি করব, আমি আমার সম্পত্তির কিছু অংশ ওয়াইফের কাছে ট্রান্সফার করে দেবো। তাহলে কি হবে, ওই পোর্শনের জন্য যে ট্যাক্সটা হচ্ছিল সেই ট্যাক্সটা বেঁচে যাবে। আমার করটা ছাড় পাওয়া গেল। এবার যখন ধরা পড়ে গেল, যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে যখন ধরা পড়লো তখনই ওই অ্যামাউন্টের উপর ট্যাক্স দিয়ে আমাকে সেই সম্পত্তিটাকে নিজের কাছে নিতে হবে। মানে মোদ্দা কথা হলো আমি আমার একটা সম্পত্তি আমার ওয়াইফকে ট্রান্সফার করলাম, এবার সরকার সেই জিনিসটা ধরে ফেললো, রেড করেছে, সরকার রেড করে ধরে ফেললো যে আমি কর ফাঁকি দেওয়ার জন্য আমার সম্পত্তিটা ওয়াইফের কাছে ট্রান্সফার করে দিয়েছি, ঠিক আছে। ওই সম্পত্তি থেকে যা ইনকাম হয়েছে সেটা ওয়াইফের হাতে ইনকাম দেখিয়েছি, হওয়ার কথা ছিল এটা আমারই ইনকাম, এবার সরকার কি বলবে, যে ইনকামটা আমরা ধরে ফেলেছি, যেটা তুমি ভুলভাবে ট্রান্সফার করেছো, কর ফাঁকি দেওয়ার জন্য ট্রান্সফার করেছো, সেই ইনকামের ওপর এক্ষুনি তোমাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে। আর লাস্ট কথা একটু বলে নিই, বন্ধ করে দেওয়া ব্যবসা বা পেশা থেকে আয়, মানে একটা ব্যবসা বা পেশা ধরো কারেন্ট ইয়ারে 6 মাস চলে, তারপরে বন্ধ হয়ে গেছে। কারেন্ট ইয়ারে 6 মাস চলেছে, 7 মাস চলেছে, 8 মাস চলেছে, 10 মাস চলেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে কি সে এই বছরে যা ইনকাম করলো সেই ইনকামের উপর পরবর্তী বছরে ট্যাক্স দেবে না? স্যার, সে হয়তো অন্য কোথাও চলে যাবে, অন্য কোনো বিজনেস করবে বা অন্য কোনো জায়গায় চাকরি বাকরি খুঁজে নেবে, সে পিছনে ফেলে আসা বিজনেসের ওপর আর ট্যাক্স দিতে যাবে না। তাই জন্য যদি তোমার কোনো বিজনেস বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই বছরের ইনকামের ওপর তোমাকে সেই বছরের ট্যাক্স প্রদান করে নিতে হবে, তাহলে আলটিমেটলি কি বুঝলাম একটুখানি বলে নিই। নাম্বার 1, কোনো অনাবাসিক নির্ধারী জাহাজ নিয়ে ভারতে এসেছে ব্যবসা করার জন্য, ব্যবসা করে চলে যাচ্ছে, একই ব্যাপার।
হ্যাঁ, অনাবাসিক নির্ধারিত জাহাজ ব্যবসা থেকে যে আয়টা হচ্ছে, জাহাজ নিয়ে এসছে ব্যবসা করার জন্য, ব্যবসা করে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ধরে ট্যাক্স নিয়ে নিলাম। নাম্বার 2 বলছে কোন যে সমস্ত নির্ধারিত বর্তমান বছরে ভারত ছেড়ে চলে যাচ্ছে, কোন নির্ধারিত বর্তমান বছরে ভারত ছেড়ে চলে যাচ্ছে আর ভারতে ফিরে আসবে না বলে ডিসাইড করেছে, তার এই কারেন্ট ইয়ারে ইনকামের উপর কারেন্ট ইয়ারে ট্যাক্স নিয়ে নেব। নেক্সট বলছে এওপি বা বিওআই কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য, হ্যাঁ, তারা একটা অ্যাসোসিয়েশন অফ পার্সন বানিয়েছিল, কাজটা শেষ হয়ে যাওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য তাদের বর্তমান বছরে যা ইনকাম হচ্ছে সেই ইনকামের উপর তাদের ট্যাক্স দিয়ে দিতে হবে। নেক্সট বলছে কর ফাঁকি দেওয়ার জন্য যে সমস্ত সম্পত্তি হস্তান্তর করেছি সেই সমস্ত সম্পত্তির ইনকামের ওপর যদি সরকার ধরে ফেলতে পারে, সেই সমস্ত সম্পত্তির ইনকামের ওপর সঙ্গে সঙ্গে সরকারকে সেই বছরেই ট্যাক্স দিতে হবে যেই বছরে ধরা পড়ে গেল। বা কোনো একটা বিজনেস যদি বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ হওয়া বিজনেসের ইনকামের ওপর সেই বছরের ইনকামের ওপর সেই বছরে ট্যাক্স নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট আসছি। নেক্সট আমরা করব 1.3। দেখো বলছে নতুন ব্যবসা বা পেশার জন্য পূর্ববর্তী বছর, নতুন ব্যবসা বা পেশার জন্য পূর্ববর্তী বছর কি বলছে, নতুন কোনো ব্যবসা বা পেশা শুরু করা হলে অথবা নতুন কোনো আয়ের উৎস সৃষ্টি হলে প্রথম পূর্ববর্তী বছর শুরু হবে ব্যবসা বা পেশা শুরু করার দিন থেকে, বা যে তারিখে নতুন আয়ের উৎস সৃষ্টি হয়েছে সেই দিন থেকে, এবং শেষ হবে ওই আর্থিক বছরের শেষ তারিখে অর্থাৎ 31 মার্চ। মানে বলতে চাইছে, আচ্ছা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে যেমন শ্রী মানিকধর একটি নতুন ব্যবসা শুরু করেন 1/8/2023 তারিখে, তাহলে তার এই কারবারের পূর্ববর্তী বছর হবে 1 আগস্ট 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত। মানে বলছে কেউ যদি একটা নতুন ব্যবসা বা পেশা শুরু করে, তাহলে যেই বছর থেকে যেই ডেট থেকে ব্যবসাটা শুরু হচ্ছে সেই ডেট থেকে শুরু করে তার পরবর্তী 31 মার্চ পর্যন্ত তার প্রিভিয়াস ইয়ারটা কাউন্ট করতে হবে, মাথায় থাকবে। নেক্সট বলছে দেখো 110 নম্বর পেজে চলে আসো। বলছে নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার আন্ডার সেকশন 2(9) আন্ডার সেকশন 2 সাবসেকশন 9 কি বলছে দেখো, আয়কর আইনের 2(9) ধারা অনুযায়ী 2(9) ধারা অনুযায়ী যে বছরে কর প্রদান করা হয় তাকে নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার বলা হয়। যে বছরে আমরা ট্যাক্স পে করি তাকে কি বলা হয়, নির্ধারণ বছর বলা হয়। যে বছরে আমরা ট্যাক্স পে করছি সেটাকে নির্ধারণ বছর বলা হয়, আর যেই বছরের জন্য আমরা ট্যাক্স পে করছি সেটাকে আমরা প্রিভিয়াস ইয়ার বলবো। হ্যাঁ, আমরা প্রিভিয়াস ইয়ারের জন্য ট্যাক্স পে করছি কোন বছরে এসে, অ্যাসেসমেন্ট ইয়ারে এসে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে নির্ধারিত বছর মানে নির্ধারণ বছর মানে অ্যাসেসমেন্ট ইয়ার 12 মাসের একটি বছর, যা 1 এপ্রিল থেকে শুরু হয় 31 মার্চে গিয়ে শেষ হয়। নির্ধারণ বছর এবং পূর্ববর্তী বছর একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। দেখো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, প্রিভিয়াস ইয়ার 24-25। অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় 1/4/2025-এ, আর প্রিভিয়াস ইয়ার শেষ হয়েছে কবে, 31/3/2024-এ। যেই দিন প্রিভিয়াস ইয়ার শেষ হয়েছে তার ঠিক পরের দিন অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়েছে। ঠিক আছে, যদি একটু লিখে বোঝাই, দেখো তো দেখি। অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের 24-25 মানে 1/4/1/4/24 থেকে শুরু হয়েছে 31/3/25-এ গিয়ে, সরি আমি উল্টো বললাম, জাস্ট মিস্টেক। 1/4/2025 থেকে শুরু হয়েছে, শেষ হবে 31/3/2026-এ। আর প্রিভিয়াস ইয়ার দেখো, প্রিভিয়াস ইয়ার শুরু হয়েছে আমাদের 1/4/2024 থেকে, আর শেষ হবে হচ্ছে গিয়ে 31শে মার্চ 2025-এ। এবার খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে যেই দিন প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে ঠিক তার পরের দিন অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হচ্ছে, যেই দিন প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে তার পরের দিন অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হচ্ছে। এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কী বলছে দেখো, পূর্ববর্তী বছরের আয় তার পূর্ববর্তী নির্ধারিত বছরে
নির্ধারণ করা হয়। মানে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের যে আয় হচ্ছে, প্রিভিয়াস ইয়ারে যে আমি ইনকাম করেছি সেটা অ্যাসেসমেন্ট ইয়ারে ক্যালকুলেশন করা হবে, সেই ইনকামের ওপর ট্যাক্স ক্যালকুলেশন করা হবে কবে? অ্যাসেসমেন্ট ইয়ারে। যেমন কোনো ব্যক্তি 2023-24 খ্রিস্টাব্দে আয় করেছে, তাহলে ওই ব্যক্তির মোট আয় ও কর নির্ধারণ করা হবে 24-25-এ, তাই না? নির্ধারণ বছর শুরু হবে 1 এপ্রিল 2024 থেকে, শেষ হবে 31 মার্চ 2025-এ গিয়ে। তো তোমাদের জন্য তোমাদের 11 ক্লাসের যেটা আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার আছে, কারেন্টটাকে ফলো করে না, ঠিক তার আগের বছরটাকে ফলো করবে। তার মানে তোমাদের জন্য অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25 আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে 23-24, ঠিক আছে? এটা মাথায় রাখবে, 24-25 তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার 23-24। তার মানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে সেই ইয়ারটা যেই বছরে আমরা প্রিভিয়াস ইয়ারের ইনকাম ক্যালকুলেট করে তার উপর ট্যাক্স পেমেন্ট করি, নাম্বার 1। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে সেই ইয়ারটা যেই ইয়ারটা সবসময় 12 মাসেরই হবে, কখনো 12 মাসের কম বা বেশি হবে না, কারণ প্রিভিয়াস ইয়ারটা 12 মাসের কম হতে পারে, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার কখনোই 12 মাসের কম হবে না, ঠিক আছে? নেক্সট বলছে কর নির্ধারণ বছরের বৈশিষ্ট্য, মানে ফিচার অফ অ্যাসেসমেন্ট ইয়ার কি বলছে? প্রত্যেক নির্ধারী, দেখো খেয়াল করো, 1 নম্বর, প্রত্যেক নির্ধারীর একটি কর নির্ধারণ বছর আছে, প্রত্যেক নির্ধারীর একটি কর নির্ধারণ বছর আছে, তাই না? বছর থাকে। কর নির্ধারণ বছর শুরু হয় সংশ্লিষ্ট বছরের 1 এপ্রিল থেকে এবং শেষ হয় পরের বছর 31 মার্চে গিয়ে। 12 মাসের হয়, 12 মাসের কম বা বেশি হতে পারে না। কেন্দ্রীয় সরকারের আর্থিক বছর এবং কর নির্ধারণ বছর দুটি পরস্পরের অনুরূপ। হ্যাঁ, আর্থিক বছর আর কর নির্ধারণ বছর মানে যেই বছরে আমি ট্যাক্স ক্যালকুলেশন করছি আর অ্যাসেসমেন্ট ইয়ার দুটোই সেম। অ্যাসেসমেন্ট ইয়ারে আমি ট্যাক্স ক্যালকুলেশন করি, তাই মানে ট্যাক্স ক্যালকুলেটিং ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার দুটো স্যার সেম কথা। ট্যাক্স ক্যালকুলেটিং ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার আমার সেম কথা। ট্যাক্স পেমেন্ট ইয়ার আর ট্যাক্স ক্যালকুলেটিং ইয়ার আর ট্যাক্স মানে অ্যাসেসমেন্ট ইয়ার তিনটেই সেম কথা, ঠিক আছে? নেক্সট বলছে নির্ধারিত আয়ের ওপর করের পরিমাণ নির্ধারণ করা হয় কর নির্ধারণ বছরে। আয়ের ওপর কর নির্ধারণ করা হয় কখন? অ্যাসেসমেন্ট ইয়ারে। মানে প্রিভিয়াস ইয়ারে যা ইনকাম করেছো তার উপর ট্যাক্স ক্যালকুলেশন করা হবে কখন? অ্যাসেসমেন্ট ইয়ারে বসে। নেক্সট বলছে 5 নম্বর, কর নির্ধারণ বছর সবসময় পূর্ববর্তী বছরের ঠিক আগের বছর হবে, তাই না? কর নির্ধারণ বছর পূর্ববর্তী বছর ঠিক আগের বছর হবে, পরের বছর হবে। অর্থাৎ পূর্ববর্তী বছর যদি 23-24 হয়, কর নির্ধারণ বছর হবে 24-25। হ্যাঁ, তার মানে আগের বছর না, এটা পরের বছর হবে। এই জায়গাটা একটু ভুল আছে, এটা পরের বছর হবে, ঠিক আছে? আগের না, পরের বছর হবে। তার মানে অ্যাসেসমেন্ট ইয়ারের যে আমাদের ডেফিনেশনটা পড়েছি, সেখান থেকে কিছু ফিচার্স আমরা বার করেছি। নাম্বার 1 বলছে অ্যাসেসমেন্ট ইয়ারে কর নির্ধারণ করা হয়, নাম্বার 1। নাম্বার 2 বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে 1 এপ্রিল আর শেষ হবে গিয়ে পরের বছর 31 মার্চে। অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় 12 মাসের হবে। অ্যাসেসমেন্ট ইয়ার কখনোই 12 মাসের কম বা 12 মাসের বেশি হবে না। তারপরে বলছে অ্যাসেসমেন্ট ইয়ার আর ট্যাক্স ক্যালকুলেশন ইয়ার সেম হবে। অ্যাসেসমেন্ট ইয়ার যা, ট্যাক্স ক্যালকুলেশন ইয়ারও তাই। নেক্সট বলছে প্রিভিয়াস ইয়ারের ঠিক পরের বছরটাই অ্যাসেসমেন্ট ইয়ার হবে। প্রিভিয়াস ইয়ারের পরের বছরটাই অ্যাসেসমেন্ট ইয়ার হবে, আর অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা ট্যাক্স পে করব, অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা ট্যাক্স পেমেন্ট করে থাকবো, ঠিক আছে? এবার নেক্সট বলছে নির্ধারী কাকে বলে। দেখো আন্ডার সেকশন 27 বলছে নির্ধারী কাকে বলছে বা এসএসসি কাকে বলছে। 1961 খ্রিস্টাব্দের আয়কর আইনের 27 নং ধারা অনুযায়ী নির্ধারী হলেন এমন একজন ব্যক্তি যিনি আয়কর আইন অনুযায়ী কোনো কর বা অন্য কোনো অর্থ দিতে বাধ্য। মানে নির্ধারী কাকে বলা হবে? স্যার আমরা নর্মালি হচ্ছে কি পার্সন থেকে নির্ধারী হতে গেলে তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, ঠিক আছে? যখনই তুমি ট্যাক্স পেমেন্ট করে ফেলছো বা ট্যাক্স পেমেন্ট করার জন্য তুমি লাইবেল হয়ে যাচ্ছ, বাধ্য হয়ে যাচ্ছ, তখনই তোমার নাম পার্সন থেকে বা এই তুই কি করছিস, হ্যাঁ, এরকম থেকে তুকারি থেকে আমরা এসএসসিতে পরিণত করব, ঠিক আছে? তোমার নাম ধরে ডাকার থেকে এসএসসি বলবো আমরা। তো যাই হোক, এসএসসি কাকে বলা হবে? যে ব্যক্তি আয়কর আইন অনুযায়ী কোনো কর বা অন্য কোনো জরিমানা জাতীয় জিনিস বা অর্থ, জরিমানা বলবো না, যে কোনো কর বা অর্থ প্রদানে বাধ্য থাকবে, ঠিক আছে? আয়কর আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি কর দিতে বাধ্য হয় তাকে এসএসসি বলা হয়। সিম্পলি এইটুকু বোঝো। নেক্সট কি বলছে? অথবা যার নিজের অথবা অন্য ব্যক্তির আয় কিংবা
ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আয়কর বিভাগ থেকে মামলা রুজু করেছে। বলছে যারা নিজের অথবা অন্য কোনো ব্যক্তির, যার জন্য তিনি কর নির্ধারণযোগ্য, অন্য কোনো ব্যক্তির আয় কিংবা ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আয়কর বিভাগ থেকে মামলা রুজু করেছে। মানে তুমি ট্যাক্স দেওয়ার জন্য বাধ্য নও হয়তো, কিন্তু তুমি হচ্ছে কি এমন একটা লোকের অ্যাসিস্ট্যান্ট যার কর নির্ধারণের দায়িত্ব তোমার ওপর। মানে তার কি ইনকাম হচ্ছে না হচ্ছে সেই ইনকাম ক্যালকুলেট করা তোমার দায়িত্ব, তার ইনকামের ওপর ট্যাক্স পে করা তোমার দায়িত্ব, ঠিক আছে। এবং সে যদি ট্যাক্স পে না করে তাহলে তোমার নামে কেস হতে পারে, সেক্ষেত্রেও তোমাকেই নির্ধারী হিসাবে চুজ করা হবে, অনেক সময় দেখবে ফিল্মে দেখায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে, ঠিক আছে। কোনো একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে এবং তার ফলে কি হচ্ছে, সেই ব্যক্তিটা তাকে ধোকা দিয়ে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিচ্ছে, ঠিক আছে। এই ধরনের বিজনেস বাজিগার ফিল্মে দেখেছিলে না, ওরকম টাইপের। নেক্সট, অথবা বলছে যার সম্পর্কে তার নিজের বা অনুরূপ অন্য কোনো ব্যক্তির কাছে ফেরতযোগ্য অর্থের পরিমাণ নিয়েও মামলা রুজু করা আছে। মানে ধরো তোমার নামে কোনো একটা ব্যক্তি কেস করে দিয়েছে, কোনো অর্থ তোমাকে ফেরত দিতে হবে, তুমি সেই অর্থ ফেরত না দিয়ে চিটিংবাজি করে বেড়াচ্ছ, তুমি টাকা পেমেন্ট করছো না, তোমার এগেনস্টে কেস করে দিয়েছে, তাহলেও তুমি নির্ধারী। তো নির্ধারী মোটামুটি আমরা যেটা বুঝলাম সেটা 1 নম্বর বলছে যে আয়কর আইন অনুযায়ী কর দিতে বাধ্য সে নির্ধারী। নাম্বার 2 কি বুঝলাম, ধরো তুমি নির্ধারী নও, কিন্তু অন্য ব্যক্তির আয় কিংবা ক্ষতির হিসাব নিকাশ তুমি করছো, তার হয়ে তুমি ট্যাক্স পেমেন্ট করছো এবং তার নামে বা তোমার নামে কোনো যদি মামলা থাকে তাহলেও তোমাকে নির্ধারী হিসাবে গণ্য করা হবে। নেক্সট কি বলছে, তুমি কারো টাকা মেরে দিয়েছো, টাকা ফেরত দিচ্ছ না, সে তোমার নামে কেস করে দিয়েছে, তাহলেও তোমাকে নির্ধারী হিসাবে চুজ করা হবে। মানে সরকার তোমাকে এসএসসি বলে ডাকবে, ঠিক আছে, এরকম কোনো টাকা পয়সা মেরে দিয়ে থাকো। নেক্সট কী বলছে 3 নম্বর বলছে, দেখো 4 নম্বর দেখো, কোনো মৃত নির্ধারীর আইনানুগ প্রতিনিধি, মানে কোনো একটা এসএসসি যে মরে গেছে তার লিগ্যাল হেয়ার তুমি, তার মানে তার আইনত জামিনদার, বুঝো। মানে ধরো কোনো ব্যক্তি তার ব্যাংকে প্রচুর টাকা ছিল, তোমাকে কি করে রেখে গেছে, নমিনি করে রেখে গেছে, তার মৃত্যুর পর তার সম্পত্তির দায়িত্ব তোমার, তাহলে তাকে বলা হয় লিগ্যাল হায়ার, মানে হচ্ছে আইনানুগ প্রতিনিধি। তাহলে কেউ একজন মারা গেছে, তার যদি তুমি আইনানুগ প্রতিনিধি হও, এবার তার ইনকামটা তোমার ইনকাম হয়ে গেল, তার ইনকামের ওপর ট্যাক্সটা এখন তোমাকে প্রদান করতে হবে, তার মানে তুমি এখন এসএসসি হয়ে গেলে, কথা বুঝলে। নেক্সট বলছে প্রতিনিধি নির্ধারী যেমন অনাবাসিক নির্ধারীর এজেন্ট, কোনো নাবালক, উন্মাদ অথবা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির অভিভাবক প্রভৃতি ব্যক্তিকে নির্ধারী হিসাবে বিবেচনা করা হয়। প্রতিনিধি নির্ধারী মানে কোনো একজন প্রতিনিধি নির্ধারীও তাকেও এসএসসি হিসাবে গণ্য করা হতে পারে। যেমন ধরা যাক কোনো একটা ব্যক্তি অনাবাসিক, মানে ভারতের বাইরে রয়েছে, কিন্তু তার ভারতে 5-6টা বাড়ি আছে বা কিছু বিজনেস আছে, সেই বিজনেসটা চালানোর দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও তোমাকে নির্ধারী হিসাবে গণ্য করা হবে। আবার হতে পারে অনেক সময় অনেকের বাবা মা খুব কম বয়সে মারা গিয়ে থাকে এবং ছেলে বা মেয়ের নামে প্রচুর অর্থ জমা করে রাখে, ঠিক আছে, জমা করে রেখে মারা গেছে। এবার ছেলে বা মেয়েটা একদম ছোট, তার একজন অভিভাবকের দরকার, সেই অভিভাবককেও নির্ধারী হিসাবে গণ্য করা হবে, কারণ তার যে ইনকামটা আছে, ছেলে বা মেয়ের নামে যে ইনকামটা আছে, সেই ইনকামের ওপর তো ট্যাক্স প্রদান করতে হবে। তাহলে এবার কে ট্যাক্স পেমেন্ট করবে? সে বাচ্চা কি থোড়ি ট্যাক্স পেমেন্ট করবে না তো, সে অভিভাবক করবে, সে অভিভাবককেও নির্ধারী আয়তায় আনা হচ্ছে, ঠিক আছে। কোনো পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি, ঠিক আছে, তারও ধরো অনেক পরিমাণ অর্থ রয়েছে, ঠিক আছে, তো এবার সে কি থোড়ি ট্যাক্স পেমেন্ট করতে পারবে না, তাহলে তার যে অভিভাবক হিসেবে গণ্য হয়েছে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, তাহলে সরকার তাকেও এসএসসি হিসেবে গণ্য করবে। নেক্সট কি বলছে, কোনো আদালতের আদেশ অনুসারে নিযুক্ত কোর্স অফ ওয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল, আমলা, রিসিভার, ব্যবস্থাপক
যারা কোনো ব্যক্তির সম্পত্তির তত্ত্বাবধান করেন আর তার পক্ষে বা তার সুবিধার্থে আয় গ্রহণ করে থাকেন বা গ্রহণের অধিকারী হন, তারাও নির্ধারী হিসেবে গণ্য হবে। মানে বলছে আদালতের আদেশ অনুযায়ী কোর্ট অ্যাপয়েন্টেড ম্যানেজার, মনে করো কোর্ট অ্যাপয়েন্টেড কোনো ম্যানেজার, ঠিক আছে, অনেক বইতে তোমরা দেখবে যে রাজা ধরো কোনো একটা বাচ্চা ছেলে, তার বাবা রাজা ছিল, হ্যাঁ, বা বহুত বড় জমিদার ছিল। তো এবার বাচ্চাটা যেহেতু ছোট রয়েছে, হ্যাঁ, তো কোর্ট একজন ম্যানেজারকে অ্যাপয়েন্ট করেছে, দেখরেখের জন্য ম্যানেজার রয়েছে। এবার যা খাজনাপত্র আসছে সেটা ম্যানেজার গ্রহণ করছে, ঠিক আছে, ম্যানেজার সমস্ত আয় ব্যয়ের হিসাবটা মেনটেন করছে, ঠিক আছে। তাহলে যা ইনকাম হচ্ছে আসছে তো ছেলের নামে, কিন্তু রিসিভ কে করছে? ম্যানেজার রিসিভ করছে। ছেলে ট্যাক্স দিচ্ছে না, তাই কাকে ট্যাক্স দিতে হবে? ম্যানেজারকে ট্যাক্স দিতে হবে। তাহলে ম্যানেজারকে নির্ধার হিসেবে গণ্য করা হবে। নেক্সট বলছে ন্যাসরক্ষক মানে ট্রাস্টি যথাযথভাবে সম্পাদিত কোনো লিখিত দলিলের দ্বারা ঘোষিত একটি ট্রাস্টের অধীনে কোনো ব্যক্তির পক্ষে বা তার সুবিধার্থে আয় গ্রহণ করছে। মানে ধরো একটা ট্রাস্টি রয়েছে, মানে আমরা নৈহাটিতে থাকি, আমরা জানি যে বড় মার যে পুজো হচ্ছে, এখানে প্রচুর পরিমাণ অর্থ আসে, প্রচুর পরিমাণ অর্থ গয়না সবই আসে, প্রচুর অর্থও আসে এবং প্রচুর আসে। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, অনেকেই টাকা পয়সা, অনেকেই সোনা গয়না দিচ্ছে, সোনা গয়নাটা দিচ্ছে। এবার কোনো একটা ট্রাস্টি সেই সোনা গয়না বা দেখরেখটা করছে। ট্রিপল ওয়ান কী বলছে দেখো, নির্ধারীর বৈশিষ্ট্য, মানে একটা এসএসসির বৈশিষ্ট্য কি বলছে, প্রত্যেক নির্ধারী ব্যক্তি বিশেষ, কিন্তু প্রত্যেক ব্যক্তি নির্ধারী নয়, তাই না? মানে হচ্ছে প্রত্যেক এসএসসি একজন পার্সন, কিন্তু প্রত্যেকটা পার্সন একজন এসএসসি নয়। একটু খেয়াল করো, বলছে প্রত্যেক এসএসসি একজন ব্যক্তি, কিন্তু প্রত্যেক ব্যক্তি এসএসসি নয়। নির্ধারী বৈশিষ্ট্য দেখো ট্রিপল ওয়ান নাম্বার পেজে বা আগে পরে আছে। নেক্সট বলছে কোনো ব্যক্তির আয় যদি করযোগ্য না হয়, তাহলেও ওই ব্যক্তি কখনো কখনো অনুমিত নির্ধারী হিসাবে গণ্য হয়। মানে ওই যে বললাম, এই যে আগের এইখানটায় বলেছিলাম, এই জায়গাটা একটুখানি খেয়াল করো, এই যে দুই নম্বরে বলছিলাম, আমরা 2 নম্বরটায় বলেছি যে কোনো একজন ব্যক্তি হয়তো সে নিজে ট্যাক্স দেওয়ার জন্য বাধ্য নয়, কিন্তু যেহেতু সে এমন একটা লোকের হয়ে কাজ করছে যে কিনা ট্যাক্স দিতে বাধ্য, সেক্ষেত্রে মানে তুমি এমন একটা লোকের অ্যাকাউন্টেন্ট হয়ে কাজ করছো বা এমন একটা লোকের হয়ে কাজ করছো যার আয় ব্যয়ের হিসাব তোমাকে রাখতে হচ্ছে, এবং তার আয় ব্যয়ের ওপর তুমি ট্যাক্স প্রদান করছো। সেক্ষেত্রে তুমি যদি তোমার ইনকাম মানে আমাদের স্ল্যাব রেট থেকে বেশি নয়, মানে তোমার ইনকাম খুবই কম, কিন্তু তবু তোমাকে ডিমড এসএসসি বলে মনে করা হবে, মানে অনুমিত নির্ধারী হিসেবে মনে করা হবে। মানে সরকার মনে করবে তুমি এসএসসি, কারণ তুমি এমন একটা লোকের হয়ে কাজ করছো বা এমন একটা লোকের হিসাব নিকাশ সম্পন্ন করছো যার কিনা প্রচুর ইনকাম, তার ইনকাম ক্যালকুলেট করার দায়িত্ব তোমার, তার ইনকাম ট্যাক্স দেওয়ার দায়িত্ব তোমার, তার মানে তুমিও একজন এসএসসি, তোমাকে ধরে নেবে সরকার। নেক্সট বলছে অনাবাসিক ব্যক্তি এজেন্ট রূপে স্বীকৃত ব্যক্তি, মানে সেম যে কোনো একটা অনাবাসিক ব্যক্তি যে কিনা এনআরআই রয়েছে, বিদেশে থাকে, তার যদি কোনো একজন এজেন্ট রূপে তুমি এখানে থাকো, তার বিজনেস চালাচ্ছ তুমি, তার ইনকাম রিসিভ করছো তুমি, সেই ধরনের এজেন্টও যদি তুমি হও, তাহলে তুমি এক ধরনের নির্ধারী হিসাবে গণ্য হবে। নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ওই অনাবাসিক যে কিনা মানে কি বলবো, সাধারণ সত্যটা পূরণ করতে পারছে না, প্রথম সত্যটা 6(1) ধারার সত্য পূরণ করতে পারেনি, 6(1)A ধারা বা 6(1)C ধারার কোনো সত্যই পূরণ করতে পারছে না, সে অনাবাসিক হিসাবে গণ্য হবে। হ্যাঁ, বন্ধ কথা। নেক্সট বলছে ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি আমরা এর আগে অনেকবার পড়েছি। কোনো স্বতন্ত্র ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আমরা মোটামুটি 7 ভাগে ভাগ করেছি। একজন হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার, নেক্সট হচ্ছে কি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, 3 হচ্ছে কি একজন কোম্পানি, 4 একজন হচ্ছে পার্টনারশিপ ফার্ম ইনক্লুডিং এলএলপি, 5 নম্বর হচ্ছে তোমার এওপি অ্যান্ড বিওআই, 6 নম্বর হচ্ছে লোকাল অথরিটি, আর 7 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। ঠিক আছে, এবার
এখানে দেখো কিছু বিষয় বলছে, যেমন 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 ধর তোমার বলছে কোনো একজন ব্যক্তি, এই যে শ্রী শ্যামল ঘোষ স্বতন্ত্র ব্যক্তি, গুডলাক কোম্পানি একটা কোম্পানি, সোদপুর গৃহ নির্মাণ সমবায় সমিতি একটা হচ্ছে ব্যক্তিবর্গের সমষ্টি বা সংগঠন। নেক্সট বলছে পুরীর মন্দির কৃত্রিম আইন স্বীকৃত ব্যক্তি। আবার নেক্সট বলছে ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দেখে নাও একবার। বলছে যে কোনো লোককে আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বলা যায়, যে কোনো ব্যক্তিকে আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বলা যায়। অপ্রাপ্তবয়স্ক কিংবা বিকৃত মস্তিষ্ক লোককেও আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বলা যায়। হিন্দু অবিভক্ত পরিবারকেও ব্যক্তি হিসেবে গণ্য করা যায়। তার মানে ব্যক্তির বৈশিষ্ট্য কী বলছে, যে কোনো লোককে আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বলা যেতে পারে, ঠিক আছে। অবসরপ্রাপ্ত কিংবা বিকৃত মস্তিষ্কওয়ালা ব্যক্তিকেও আমরা লোককেও আমরা ব্যক্তি হিসেবে গণ্য করতে পারি, আবার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিকেও আমরা ব্যক্তি হিসেবে গণ্য করতে পারি। এবার নেক্সট বলছে আয়ের উৎস। আয়ের উৎস দেখো সোর্স অফ ইনকাম বলছে। আয়ের উৎস হলো আয়ের উৎপত্তি স্থল, অর্থাৎ কোনো নির্ধারিত যেখান থেকে কোনো আয়ের সৃষ্টি হয় সেই কেন্দ্রবিন্দুকেই বলা হয় আয়ের উৎস। মানে যেখান থেকে আয়ের উৎস সৃষ্টি হচ্ছে সেটাকেই আয়ের উৎস বলবো। হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে কিসের, গঙ্গার, তাহলে গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, ঠিক আছে। নেক্সট বলছে আয়কর আইনে আয়ের উৎসের কোনো নির্দিষ্ট তালিকা নেই। একজন নির্ধারিত কোনো একটি আয়ের খাতে একাধিক উৎস থাকতে পারে। মানে মোদ্দা কথা বলতে চাইছে আয়কর আইনে আয়ের কোনো উৎসের কোনো ঠিক নেই। হাজার রকমের তোমার ইনকাম হতে পারে, কিন্তু সেই ইনকামগুলোকে 5টা হেডের মধ্যেই আমরা সাম আপ করবো। দেখো নেক্সট পেজে চলে আসো, 112 নম্বর পেজ। কি বলছে, আয়ের খাত বা হেড অফ ইনকাম। নাম্বার 1 বলছে ইনকাম ফ্রম স্যালারি। 5টাই হেড আছে, একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, নাম্বার 2 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, নাম্বার 3 হচ্ছে পিজিবিপি মানে হচ্ছে প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অর প্রফেশন, 4র্থ নম্বর হচ্ছে ক্যাপিটাল গেইন, আর 5 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। যদি সেকশন আয়ের খাত মানে হেড অফ ইনকাম, তোমার আয়ের উৎস 1001টা হতে পারে, কিন্তু ওই আয়গুলোকে 5টা ভাগেই ভাগ করা হবে। মানে যা আয় হোক এই 5টা খাতের মধ্যেই রাখতে হবে। এই 5টা বাদ দিয়ে কোনো আলাদা সোর্স অফ ইনকাম হতে পারে না। কথা বুঝলে? 5টাই ইনকাম হতে পারে, 5-এর বাইরে কিছু যেতে পারে না। ইনকাম ফ্রম স্যালারি মানে যেখানে তুমি কাজ করছো সেখান থেকে যা ইনকাম, বেতন বাবদ যে ইনকাম পাচ্ছ সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, আন্ডার সেকশন 12 থেকে নিয়ে 17 পর্যন্ত, আন্ডার সেকশন 12 থেকে 17 পর্যন্ত। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বাড়ি ভাড়া দিয়ে যা আয় হচ্ছে, মানে ওপর দিয়ে বলতে গেলে বাড়ি ভাড়া দিয়ে যা আয় হচ্ছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আন্ডার সেকশন 22 থেকে 27 পর্যন্ত, আন্ডার সেকশন 22 থেকে 27 পর্যন্ত। পিজিবিপি প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অর প্রফেশন, মানে তুমি বিজনেস করে যা ইনকাম করছো বা প্রফেশন বা পেশা থেকে যা ইনকাম করছো সেটা পিজিবিপি হেডে চলে আসছে, ঠিক আছে। আন্ডার সেকশন 28 থেকে শুরু করবো স্যার, 28 থেকে 45A পর্যন্ত, ঠিক আছে, পিজিবিপি। তারপরে চলে আসছো ক্যাপিটাল গেন, মানে মূলধনী সম্পত্তি বিক্রি করে যা আয় হবে সেটা হচ্ছে ক্যাপিটাল গেন, আন্ডার সেকশন 45 থেকে শুরু করে 55A, সরি আমি মনে হয় পিজিবিপিটা ভুল বললাম। পিজিবিপি হচ্ছে 28 থেকে শুরু করে 44 পর্যন্ত, 44। আর তোমার ক্যাপিটাল গেন হচ্ছে 45 থেকে শুরু করে 55A পর্যন্ত, ঠিক আছে। আর তারপরে হচ্ছে গিয়ে আদার সোর্স হচ্ছে 56 থেকে শুরু করে 59 পর্যন্ত, ঠিক আছে। আন্ডার সেকশনগুলো মনে রাখতে হবে। নেক্সট বলছে এই যে আমি বললাম এটাই, আমি যেটা বলে দিচ্ছি সেটাই ট্যাক্স না, এখানে থাকবে না। যা বলবো যা পড়াবো অর্ধেক জিনিসই থাকবে না। এই তো খুব ছোট ছোট পড়াচ্ছি আমি তোমাদের, আরও অনেক ডিটেলসে বলা যায়, সেগুলো গ্র্যাজুয়েশনে আমরা বলি, ঠিক আছে। আরও ডিটেলস জানতে গেলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, ওখানে কিছু কিছু কন্টেন্ট পাওয়া যাবে। হ্যাঁ দাঁড়া 1 মিনিট। আচ্ছা নেক্সট বলছে সমগ্র মোট আয় মানে হচ্ছে গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেশন কী করে করতে হয় দেখো। বলছে আয়কর আইনের 14 নং ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তির আয়গুলি প্রথমে সুনির্দিষ্ট খাতে শ্রেণীবদ্ধ করা হবে।
তারপর প্রতিটি খাতের নির্ধারণ করা আয়ের সমষ্টি নিরূপণ করতে হবে। নিরূপণ করলে তাকে বলা হবে ওই ব্যক্তির সমগ্র মোট আয়। সংক্ষেপে বলা যায় 80C থেকে 80U ধারায় উল্লিখিত ছাড়গুলি বাদ দেওয়ার আগে আয়ের সমষ্টিকে সমগ্র মোট আয় বলা হয়। আচ্ছা, মুদ্রা কথা হচ্ছে, ভালো করে বোঝো। আমাদের হেড কটা আছে? 5টা হেড আছে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম পিজিবিপি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, এই 5টা হেডের আয়গুলোকে যোগ করব, 5টা হেডের ইনকামগুলোকে সব কটাকে যোগ করব, তাহলে তোমার চলে আসবে কি গ্রস টোটাল ইনকাম। 5টা হেডের ইনকামকে যোগ করলে গ্রস টোটাল ইনকাম। সেখান থেকে বাদ দিতে হবে ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U। ডিডাকশন আন্ডার সেকশন 80C মানে ধরো বিভিন্ন ধরনের খাতে আয় আছে, মানে ডিডাকশন আছে। যেমন ধরো 80Cতে তুমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামে টাকা রাখলে, এলআইসিতে টাকা রাখলে তুমি 80Cতে ছাড় পাবে। তুমি হাউস বিল্ডিংয়ের লোন নিয়েছো, তার টাকা শোধ দিলে, প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ দিলে তুমি 80C ধারায় ছাড় পাবে। তুমি পিপিএফে টাকা রেখেছো, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখেছো, সেই জন্য তুমি আন্ডার সেকশন 80Cতে ছাড় পাবে। এরকম অনেক সেকশন আছে। তোমার 80D, 80DD, 80DDB, হ্যাঁ, এই ধারাগুলোই ছাড় পাওয়া যাবে। বা ধরো 80Uতে যারা ধরো হ্যান্ডিক্যাপ পার্সন রয়েছে, 80Uতে ভালো বুঝবে, হ্যান্ডিক্যাপ পার্সন রয়েছে কিন্তু তারা আবার ইনকামও করে, এবং অনেক টাকা ইনকাম করে। উদাহরণ দাও। ভিখারি বলবে, ও দেখো ভিখারি বলবে না, তাহলে কি বলবে বলো? হ্যান্ডিক্যাপ পার্সন প্রচুর টাকা ইনকাম করে, বলো দেখি। না, সরকার থেকে পায় না, নিজে ইনকাম করে। পা নেই তাই ইনকাম হয়ে গেল? তা তুমি পা কেটে বসে থাকো, ইনকাম হবে দেখি। আচ্ছা, তা পা নেই মানে হ্যান্ডিক্যাপ, আমিও জানি। এবার হ্যান্ডিক্যাপ লোক ইনকাম করে কি করে সেটা জানতে চাইছি। টিউশনই করতে পারে। তারপরে তাছাড়া বলো, ট্রেনিং করবে। কি ট্রেনিং করবে বলো? কীভাবে হাত কাটা যায়? ট্রেডিং করবে। আচ্ছা, ইনকাম হলে তবে তো ট্রেনিং করবে। ইনকামটা কীভাবে করবে বলো? ইনকামটা কীভাবে করবে? আমরা প্যারা অলিম্পিক খেলা দেখেছি। প্যারা অলিম্পিকে প্রচুর এরকম হ্যান্ডিক্যাপ্ট লোক থাকে যারা প্যারা অলিম্পিকে খেলে গিয়ে এবং লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে। প্যারা অলিম্পিক, ঠিক আছে? হ্যাঁ, তো হাত পা পাটা একটা কেটে নিয়ে চলে যাও। প্যারা অলিম্পিক খেললে প্রচুর ইনকাম। ইন্ডিয়াস গট ট্যালেন্টে কেউ এসেছিলো, হাত নেই পা নেই, ঠিক আছে? তারা এসেও প্রচুর টাকা ইনকাম করে নিয়ে গেছে। তো তারা যে ইনকামটা করছে সেই ইনকাম থেকে 75,000 একদম ফ্ল্যাট ডিডাকশন পেয়ে যাবে যদি তাদের হ্যান্ডিক্যাপ মানে ডিসেবিলিটিটা 80%-এর কম হয়, আর 80%-এর বেশি হলে 1.5 লাখ টাকা ফ্ল্যাট ডিডাকশন পেয়ে যাবে। ডিডাকশন মানে ছাড়। তোমার ইনকাম ধরো 10 লাখ টাকা আছে, তুমি হ্যান্ডিক্যাপ রয়েছো এবং 80%-এর ওপরে হ্যান্ডিক্যাপ, তোমার ইনকাম 10 লাখ বলবে না, তোমার ইনকাম 10 লাখ থেকে 1.5 লাখ কমিয়ে 8.5 লাখ বলা হবে। ডাইরেক্ট ছাড় পাবে। 1.5 লাখ টাকা ছাড়, সরকার বলছে ছেড়ে দাও, 1.5 লাখ টাকা ছাড় দিয়ে দেবো আমরা। আরে তোমার ইনকামকে ইনকাম বলে মনে করবো না, সমস্যাটা কি আছে? তোমার যে 10 লাখ টাকা ইনকাম হয়েছে সেখান থেকে আমি 1.5 লাখ টাকা ছেড়ে দিলাম, ধরবেই না ইনকাম করেছে যে, সেটার ওপর ট্যাক্স দিতে হবে। 1.5 লাখ টাকা ছেড়েই দেবে এমনিতেই, ফ্ল্যাট একদম ফিক্সড রয়েছে, ফিক্সড অ্যামাউন্ট 1.5 লাখ টাকা ছেড়ে দেবে প্রত্যেক বছর, আজীবন ছেড়ে দেবে। প্রত্যেক বছর ইনকাম থেকে তোমার 1.5 লাখ টাকা ছেড়ে দেবে। যদি তোমার মানে ডিফিকাল্টি লেভেল মানে হচ্ছে গিয়ে হ্যান্ডিক্যাপ, হ্যাঁ 80% বা 80%-এর উপরে হয়ে গেল, প্রত্যেক বছর যা ইনকাম করবে 1.5 লাখ টাকা করে মাইনাস। হ্যাঁ, তার উপরে ট্যাক্স দেবে। হ্যাঁ, তারপর ট্যাক্স দেবে। 1.5 লাখ তো ছেড়ে দিচ্ছি না, তাহলে 1.5 লাখ তো পাচ্ছি। এবার ধরো তাদের ইনকামটা ধরো 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ছে। 1.5 লাখ ছাড়া মানে 1.5 লাখে 30%, বুঝতে পারছো? 45,000 টাকা ছেড়ে দিল ট্যাক্স, সরকার 45,000 টাকা ছেড়ে দিল। খেয়াল করে দেখো, কথা বুঝলে?
তো তাদের ছাড় দিচ্ছে। আচ্ছা চলে আসো, এদিকে চলে আসো। সমগ্র আয়ের কিছু বৈশিষ্ট্য আছে। সমগ্র আয়ের বৈশিষ্ট্য কি বলছে দেখো। সমগ্র আয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো, নাম্বার 1, নির্ধারিত 5টি আয় খাতে নিট আয়ের যোগফল হলো মোট আয়। এটা তো আমরা বললাম 5টা হেডের ইনকামকে যোগ করলে মোট আয় চলে আসবে। সমগ্র মোট আয়ের ওপর আয়কর নির্ধারণ হয় না। কি বলেছি, গ্রস টোটাল ইনকামের ওপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হয় না, কারণ গ্রস টোটাল ইনকাম থেকে তোমার আন্ডার সেকশন 80C to 80U মাইনাস করার পর তারপরে গিয়ে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তারপরে তোমাদের ট্যাক্স আয়কর নির্ধারণ করতে হবে। নাম্বার 3 বলছে কি আবাসিক মর্যাদার ওপর সমগ্র মোট আয় নির্ধারণ হয়, অর্থাৎ আবাসিক মর্যাদার পরিবর্তন ঘটলে সমগ্র মোট আয় নির্ধারণেরও পরিবর্তন হয়। মানে আবাসিক মর্যাদা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ক্যালকুলেশনের প্রসেসটাও চেঞ্জ হয়ে যাবে। তুমি ধরো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হলে তাহলে ক্যালকুলেশনের যে প্রসেস হবে, তুমি যদি এনআরআই হও তাহলে ক্যালকুলেশনের প্রসেসটা চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, ছাড় পাবেই না। বলতে গেলে কিছুই ছাড় পাওয়া যায় না। এনআরআই যারা থাকে তাদের কোনো ছাড় নেই। আর রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট তাদের প্রত্যেকটা ইনকামের ওপর ট্যাক্স দিতে হয়। আমরা পড়েছিলাম ট্যাক্সেবল ক্ষেত্রে তাদের অনেক ছাড়ের ব্যবস্থা করা আছে। নেক্সট বলছে সমগ্র মোট আয় নির্ধারণের সময় পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত ক্ষতির সমন্বয় করা হয়। মানে যখন গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট করা হবে সেখানে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেসেরও ব্যবস্থা করা হয়। এটাকে তুমি না বুঝলেও চলবে, তুমি 3টে পড়ে নেবে, ঠিক আছে? পুঞ্জীভূত ক্ষতি সব পড়ার দরকার নেই। তাহলে আমরা সমগ্র মোট আয়ের 3টে বৈশিষ্ট্য পেলাম। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে 5টা হেডের ইনকামকে যোগ করলে গ্রস টোটাল ইনকাম বেরোবে। নাম্বার 2, সমগ্র মোট আয়ের ওপর আয়কর নির্ধারণ করা হয় না, এটা বুঝলাম। নেক্সট বললাম আবাসিক মর্যাদার ওপর আয়কর ক্যালকুলেট করা মানে আয়কর নির্ধারণ করা হয়। আবাসিক মর্যাদার ওপর সমগ্র মোট আয় নির্ধারণ করা হয়। আবাসিক মর্যাদা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ক্যালকুলেশনের প্রসেসও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মোট আয় বা টোটাল ইনকাম কি বলছে আন্ডার সেকশন 245-এ কী বলছে দেখো, আর সামান্যই আছে। বলছে আয়কর আইনে মোট আয় শব্দটির গুরুত্ব অপরিসীম। এই আয়ের ওপর ভিত্তি করে অর্থ আইনের নির্দিষ্ট হারে কোনো একজন নির্ধারিত কর দিতে বাধ্য। আয়কর আইনের 245 নং ধারা অনুযায়ী মোট আয় বলতে 5 ধারায় উল্লিখিত মোট আয়কে বোঝানো হয়। মানে 5টা হেডের ইনকামকে একসঙ্গে যোগ করলে সেটা বোঝানো হয়। সংক্ষেপে বলা যেতে পারে সমগ্র মোট আয় থেকে আয়কর আইনে 6A পরিচ্ছেদে মানে 80C to 80U বর্ণিত ছাড়গুলি বাদ দিলে টোটাল ইনকাম পাওয়া যায়। তার মানে মোদ্দা কথা কী বলতে চাইছে, 5টা হেডের ইনকামকে যোগ করব, গ্রস টোটাল ইনকাম বেরোবে, সেখান থেকে 80C to 80U ডিডাকশানে বাদ দেবো, তাহলে টোটাল ইনকাম বেরোবে। ঠিক আছে? তারপরে এসব লাইন ফাইন কিচ্ছু পড়ার দরকার নেই। নিচে দেখো, পরে পেজে চলে আসো, পরে পেজে 113 নম্বর পেজে চলে আসো, লাস্ট পেজ। দেখো একটা ইসে দিয়ে বোঝানো হয়েছে ইনকাম ফ্রম স্যালারি, এটা হ্যাঁ স্কেচিং দিয়ে বোঝানো হয়েছে অঙ্ক দিয়ে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, পিজিবিপি, ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম আদার্স সোর্স, সব কটাকে যোগ করে দেখো গ্রস টোটাল ইনকাম বেরোচ্ছে। সব কটাকে যোগ করে দেখো, এখানে গ্রস টোটাল ইনকাম দেওয়া হয়েছে, সেখান থেকে ডিডাকশান 80C to 80U বাদ দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা ডাইরেক্ট টোটাল ইনকাম বের করেছি। তাহলে দেখো বলছে টোটাল ইনকামের কিছু ফিচার্সও বলে দিচ্ছে। কি বলছে, নির্ধারিকে মোট আয়ের ওপরেই কর দিতে হবে, মানে নির্ধারিকে টোটাল ইনকামের ওপর কর দিতে হয়, তাই মোট আয়কে করযোগ্য আয়ও বলা হয়। নির্ধারিকে টোটাল ইনকামের ওপর ট্যাক্স দিতে হয়, তাই টোটাল ইনকামকে ট্যাক্সেবল ইনকাম বলা হয়। ঠিক আছে? নাম্বার 2 বলছে সমগ্র মোট আয় থেকে আয়কর আইনের 6A পরিচ্ছেদের 80C to 80U ধারায় বর্ণিত ছাড়গুলি বাদ দেওয়ার পর মোট আয় নির্ধারিত হয়। মানে গ্রস টোটাল ইনকাম থেকে 80C থেকে 80U ডিডাকশন বাদ দেওয়ার পর আমরা টোটাল ইনকাম পাই স্যার। নেক্সট কী বলছে, কোনো নির্ধারিত আবাসিক মর্যাদার ওপর তার মোট আয় নির্ভর করে। আবাসিক মর্যাদা চেঞ্জ হয়ে গেলে মোট আয়ের পরিমাণও চেঞ্জ হয়ে যাবে, আমরা জানি। মোট আয় সবসময় 280A ধারা অনুযায়ী পূর্ণ সংখ্যায় ও 10 টাকার গুণিতকে প্রকাশ করতে হয়। ধরো মোট আয়টা বেরোলো, ধরো সাপোজ করো কারো মোট আয় বেরোলো 10,15,704 টাকা, 10,15,704 টাকা। সেই 4 টাকাটা ছেড়ে দিয়ে 10,15,700 টাকা বলতে হবে। কোনো লোকের ইনকাম বেরোলো 10,15,706 টাকা, তাহলে 10,15,706 টাকা না, 710 টাকা বলতে হবে। 10 টাকার গুণিতকে সবসময় রাউন্ড ফিগারে রাখতে হবে।
ইনকামটাকে রাউন্ড ফিগার রাখতে হবে। 5 টাকা বা 5 টাকার নিচে গেলে টাকাটা ছেড়ে দেবে, 5 টাকার উপরে গেলে টাকাটা নেক্সট 5 মানে নেক্সট 10-এ চলে যাবে। কারো ইনকামে 10,15,704 টাকা, 5-এর নিচে আছে, ছেড়ে দাও টাকাটা। তাহলে কি হিসাব দেওয়া হলো? 10,15,700 টাকা। কারো ইনকাম আছে 10,15,706 টাকা, তাহলে কি ধরতে হবে? আরও 10-এ নিয়ে চলে যাও, 10,15,710 টাকা হয়ে গেল। ব্যাস ডান। এটা সেকশন আন্ডার সেকশন 288A, 288A। ঠিক আছে, ডান। তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের চ্যাপ্টার ক্লোজ। এক্সাম্পল নাম্বার একটু দেখে নিই। 9 কি বলছে? 9 নাকি এটা 2 আছে তো মনে হয়। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার 2 কি বলছে দেখি। বলছে মিস্টার অর্ণব রয় স্টার্ট এ বিজনেস অন 1st January 2024, হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার। 1st January 2024-তে চালু করেছে, তাহলে 1st January 2024 থেকে 31st March 2025 পর্যন্ত তার প্রিভিয়াস ইয়ার হবে। শুরু করেছে কবে? 1st January, শেষ করেছে মানে শেষ হবে কবে? নেক্সট যেটা 31st March আসবে, নেক্সট 31st March। তা তুমি যবেই শুরু করো প্রিভিয়াস ইয়ার, অ্যাসমেন্ট ইয়ার। দেখো কী বলছে, 1 জানুয়ারি 2024 থেকে শুরু হয়েছে, শেষ হবে 31st March 2024-এ গিয়ে। ঠিক আছে, 31st March 2025-এ গিয়ে। তাহলে এটা হয়ে গেল তোমার, সরি 25-এ কেন যাবে? 1st January 2024-এ শুরু করেছে, তবে 24-ই তো আছে। হ্যাঁ, তাহলে 31st March 2024-এ গিয়ে শেষ হবে। তার মানে প্রিভিয়াস ইয়ার হচ্ছে কি 23-24, আর অ্যাসমেন্ট ইয়ার হবে কবে? 24-25। ঠিক আছে, নেক্সট বলছে 3 নম্বর, প্রফেসর অসিত ঘোষ পেড হিজ ইনকাম ট্যাক্স ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25, হোয়াট উইল বি হিজ প্রিভিয়াস ইয়ার। স্যার 24-25-এ ট্যাক্স পে করেছে, তার প্রিভিয়াস ইয়ার হবে 23-24। নেক্সট বলছে ডক্টর অজিত গুপ্তা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ লেকচারার ইন চিত্তরঞ্জন কলেজ অন 1st August 2023, হোয়াট উইল বি হিজ প্রিভিয়াস ইয়ার। তার প্রিভিয়াস ইয়ার কবে হবে? বলছে 1st August থেকে 23 থেকে শুরু হয়েছে, শেষ হবে 31st March 2024-এ গিয়ে। তাহলে 23-24 তার প্রিভিয়াস ইয়ার, আর অ্যাসমেন্ট ইয়ার 24-25। তাহলে প্রিভিয়াস ইয়ার কি 1 বছরের হলো? না স্যার, হলো না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 8 মাসের প্রিভিয়াস ইয়ার হলো। আগস্ট থেকে শুরু করে মার্চ পর্যন্ত 8 মাসের তার প্রিভিয়াস ইয়ার হলো। ডান। ঠিক আছে, বাড়িতে পড়বে।